নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল গল্পে নীলাঞ্জনাতে সকলকে স্বাগত জানাই। শুনছিলেন গল্প দোকান কাটা। আমি এর আগের দিন প্রথম অংশটি পাঠ করে শুনিয়েছি, আজকে শোনাবো শেষ অংশটি। লিখেছেন অন্নদা শঙ্কর রায়। গল্প পাঠ শুরু করার আগে ছোট্ট কয়েকটি কথা। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরু করছি আজকের গল্প দোকান কাটা 4 নম্বর অধ্যায় দিয়ে শুরু করছি। পরবর্তীকালে শুকুর মুখে প্রকৃত বিবরণ শুনেছি। সবটুকু মনে নেই, যেটুকু মনে আছে লিখছি। শুকু, এ লেখা যদি কোনো দিন তোমার চোখে পড়ে, যদি এতে কোনো ভুল চুক থাকে তবে মাফ করো। ওর নাম শাড়ি, তাই ও শুকুকে সুখ বলে ডাকত। সুখ দেখতে সুন্দর, শাড়ি তেমন নয়, কিন্তু শাড়ি রসের ঝাড়ি, সুখ শুকনো কাঠ। বৃন্দাবনে থাকতে শাড়ি হিন্দি বলতে শিখেছিল, যাত্রীদের সঙ্গে মিশে 2-4টে ইংরেজি বকুনিও। হিন্দি ও বাংলা গান যখন যেটা শুনত তখন সেটা কণ্ঠস্বাদ করত। এমন একটি গায়িকা নায়িকা পেয়ে শুকু ধন্য হয়েছিল। শাড়িও সুখের মতো দুজনে দুজনার ঠোঁটে ঠোঁট রেখে গানের সুধা পান করত। শুকুও জানত কত বাউল ফকিরের গান শাড়িকে শোনাত। শুকুর মতো আরও অনেক আসত শাড়ির কাছে, তারাও আশা করত শাড়ি তাদের আদর করবে। করত আদর, কিন্তু সে আদর নিতান্তই মৌখিক। রসের কথা বলে শাড়ি তাদের ভোলাত। যাকে বলে সর্বনাশ সেটা অতিরঞ্জিত, এমনকি শুকুর বেলাতেও। শাড়ির নামে যারা নালিশ করেছিল তাদের লোভ ছিল জমিখানার উপর। কারোর কারোর লালসা ছিল নারীর প্রতিও। হতাশ প্রলোপের দল অভিভাবকদের সামনে রেখে হাকিমের এজলাসে দাঁড়ায়। তখন শাড়িকে সম্পত্তির মায়া কাটিয়ে শহর ছেড়ে যেতে হয়। শুকুর মতো আর যারা আসত তারা সেই দুর্দিনে তার সহায় হলো না। যে যার পথ দেখল, কিন্তু শুকু তাদের ছাড়ল না। হাতে হাত রেখে বলল, একদিন মায়ের সঙ্গে গেছিলুম, আজ তোর সঙ্গে যাব। শাড়ি বলল, আমি কি তোর মা? শুকু বলল, মাকে যেমন ভালোবাসতুম তোকেও তেমনি ভালোবাসি। শাড়ি রসিয়ে বলল, তেমনি? শুকু অপ্রস্তুত হয়ে বলল, দূর, তেমনি মানে কেন, কি তেমনি? তবে কেমনি? শাড়ি রঙ্গ করল, এমনি বলে শুকু বুঝিয়ে দিল। তখন তারা পরস্পরের কানে মুখ রেখে একসঙ্গে গান ধরল। আশা করি বান্ধিলাম বাসা, সে আশা হইল নিরাশা, মনের আশা ও দরদি, তোর মনে কি এই স্বাদ ছিল? তারপরে রাত থাকতে পথে বেরিয়ে পড়ল। শাড়ির এক সই ছিল, বিনোদা গোপিনী, গ্রামে তার বাড়ি। শাড়ি ও সুখ সেইখানে নীড় বাঁধল। বিনোদা বলে, সই, তোর সঙ্গে কি ওকে মানায়? ও যে তোর ছোট ভাইয়ের বয়সী। শাড়ি বলে, গোপাল ছিল গোপীদের ছোট ভাইয়ের বয়সী, কারো কারো ছোট ছেলের বয়সী। বিনোদা মুখ বেঁকিয়ে বলে, মর, কার সঙ্গে কার তুলনা? শাড়ি মাথা দুলিয়ে বলে, যা বলেছিস, তোর বরের সঙ্গে আমার বরের তুলনা। আসলে শাড়ির বয়স অত বেশি নয়, ওটা বিনোদার বাড়াবাড়ি। বিনির মনে কি ছিল তা কিছুদিন পর বোঝা গেল। সে চেয়েছিল তার দেওরের সঙ্গে শাড়ির কণ্ঠী বদল ঘটাতে। শাড়ি অবশ্য ও প্রস্তাব কানে তুলল না। ফলে বিনোদের আশ্রয় দিন দিন তিক্ত হয়ে উঠল। একদিন সুখ শাড়ি নীড় ভেঙে উড়ে গেল। এবার গেল ওরা শুকুর চেনা এক দরবেশের বাড়ি। আহার সম্বন্ধে শুকুর বাজবিচার ছিল না, শাড়ির ছিল। ওরা আলাদা রাধে খায়, শুধু ফটিক চাঁদের আখড়ায় থাকে। দরবেশ অতি সজ্জন, তাঁর এখানে যারা আসে তারাও লোক ভালো। কি জানি কেন শাড়ির সন্দেহ জাগল। শুকু তাদের একটি মেয়ের প্রতি মুগ্ধ। শুকু
সুপুরুষ বলে শাড়ি তাকে সযত্নে পাহারা দিত। অন্য মেয়ের সঙ্গে কথা কইতে দেখলে চোখা চোখা বান হানত। তখন সুকুই অনুনয় করল, চল আমরা এখান থেকে যাই। শাড়ি অভিমানের সুরে বলল, কেন, আমি কি যেতে বলেছি? না, তুই বলবি কেন, আমিই বলছি। এক জায়গায় বেশি দিন থাকলে টান পড়ে যায়, সেটা কি ভালো? কিসের উপর টান? জায়গায় না মানুষের? এই নিয়ে কথা কাটাকাটি করতে শুকুর মনে লাগে সে কিনা প্রতিবাদে স্বীকার করে যে সে দুর্বল। তখন শাড়ি তাকে সানন্দে ধরা দেয়। এমনি করে তারা কত গ্রাম ঘুরল। ঘুরতে ঘুরতে তাদের পুঁজি এলো ফুরিয়ে। কারোর কাছে তারা কিছু চায়ও না, পায়ও না। নিলে বড় জোর চালটা, আলুটা, জ্বালানির কাঠটা নেয়। শাড়ি শৌখিন মানুষ, হাটে কিংবা মেলায় গেলেই তার কিছু খরচ হয়ে যায়, পুঁজি ভাঙতে হয়। শাড়ি বলে, চল আমরা শহরে যাই। সুকু বলে, শহরে? বলতে পারে না যে শহরে আত্মগোপনের সুবিধে নেই। লোকে বংশ পরিচয় শুধোবে, পরিচয় দিলে কেউ না কেউ চিনবে। সে কাদের কুলতিলক। 5. যে শহরে তারা গেল সেটা উত্তরবঙ্গের একটা মহকুমা শহর। পশ্চিমের মতো তাদের সেখানে টমটম বা এক্কা গাড়ি চলে। টমটমওয়ালারা পশ্চিমা দোসাদ। টমটম পাড়ার একধারে পশু ডাক্তারখানা। ডাক্তারটি পশু চিকিৎসায় যত না পারদর্শী, তার চেয়ে ওস্তাদ গান বাজনায় ও থিয়েটার করায়। শুকুর চেহারা দেখে ও গান শুনে তিনি তাকে তার ছেলেদের মাস্টার রাখলেন। মাস দুয়েক পরে যখন পশুদের ড্রেসারের চাকরি খালি হলো, তখন তিনি সাময়িকভাবে শুকুকেই বহাল করলেন। শুকুর সারাদিন কাজ হলো টমটমে ঘোড়া, চাষিদের গরু ও বাবুদের কুকুরের ক্ষত পরিষ্কার করে ওষুধ লাগানো ও ব্যান্ডেজ বাঁধা। বেচারিদের করুণ চিৎকারে তার কান ঝালাপালা, প্রাণ পালাই পালাই করে। কিন্তু পালাবে কোথায়? সে যা রোজগার করে তাই দিয়ে শাড়ি সংসার চালায়। মাঝে মাঝে গৃহস্থের বাড়ি গান গেয়ে শাড়িও কিছু কিছু পায়, তা দিয়ে কেনা হয় শখের জিনিস। বেশ চলছিল, কিন্তু হঠাৎ একদিন ডাক্তারবাবুর বদলির হুকুম এলো। তার ইচ্ছে ছিল শুকুকে সঙ্গে নিতে, কিন্তু শুকু তো একা নয়। অগত্যা শুকুর যাওয়া হলো না। তার জায়গায় যিনি এলেন তিনি গান বাজনার জম। শুকুর কাছে কাজ আদায় করতে গিয়ে তিনি দেখলেন সে আনাড়ি। তার একটি শালা বেকার বসেছিল, সুতরাং এক কথায় শুকুর চাকরি গেল। ইতিমধ্যে টমটমওয়ালাদের সঙ্গে তার ভাব হয়েছিল। তারা তার জন্য দল বেঁধে দরবার করল। তাতে কোনো ফল হলো না, কারণ শুকুর না ছিল যোগ্যতা, না ছিল অভিজ্ঞতা, না মুরব্বির জোর, যা ছিল তা দুর্নাম। তখন টমটমওয়ালারা বলল, আমরাই চাঁদা করে তোমাকে খাওয়াবো, তুমি আমাদের গান গেয়ে শোনাবে। একদিন দেখা গেল শুকু টমটম পাড়ায় সভাগায়ক হয়েছে। তার সভাসদ হাড়ি, ডোম, মুচি, দোসাদ, জেলে, মালি প্রভৃতি ইংরেজি শিক্ষায় বঞ্চিত জনগণ। শুকু শুধু গান গায় না, গান ধরিয়ে দেয়। 36 জাতের ঐকতান সঙ্গীতে পল্লীমুখর হয়। জলসা চলে রাত 1টা অবধি। তারপর শুকু বাসায় ফিরে শাড়ির পায়ে সঁপে দেয় আদলা পয়সা, ডবল পয়সা। শুকু তার পরিচয় গোপন করেছিল, ভেবেছিল কেউ তাকে চিনবে না। কিন্তু টমটম পাড়ার সভাকবি হবার পর সে এত দূর কুখ্যাত হলো যে 30-35 মাইল দূর থেকে তার জন্য নিমন্ত্রণ আসতে লাগলো। এখানে ওখানে নিমন্ত্রণ রক্ষা করতে করতে একদিন সে ধরা পড়ে গেল। খবরটা ক্রমেই তার বাবার কানে পৌঁছালো। বাবা এলেন না, কাকা এলেন তাকে নিতে। কাকা এসেই শহরের গণ্যমান্যদের বাড়ি গিয়ে বেড়ালেন ভাইপোর কীর্তি। গণ্যমান্যরা শিউরে উঠলেন। ছি ছি, মেয়ে মানুষ নিয়ে ভেগেছে তার জন্য দুঃখ নেই, কিন্তু ছোট লোকদের সঙ্গে ছোট লোক হয়েছে, ছি ছি। শুকুর কাকার কথা শুনল না। ভালো ছেলে হলো না। তিনি অনেক করে বোঝালেন, লোভ দেখালেন, ভয় দেখালেন। যাওয়ার সময় এমন চাল চেলে গেলেন
যার দরুন সুকুকে তুষের আগুনে পুড়তে হলো। শাড়ির বড় গয়নার শখ, কিন্তু কোথায় টাকা যে গয়না গড়াবে, খেতেই কুলোয় না। শাড়ি বোঝে সব, কিন্তু থেকে থেকে অবুঝ হয়। সুকু মনে আঘাত পায়, ব্যথার ব্যথে বলে দ্বিগুণ লাগে। গানের প্রলেপ দিয়ে বুকের বেদনা ঢেকে রাখে। দিন কাটে। একদিন টমটমওয়ালাদের সভা থেকে সুকু সকাল সকাল ছুটি পেল। শাড়ি যে তাকে দেখে কত খুশি হবে এ কথা ভাবতে ভাবতে বাসায় ফিরল। বাসায় ফিরে তার মনে একটু খটকা বাঁধল। সে ঠেলা দিয়ে দেখল ভিতর থেকে দ্বার বন্ধ। ডাকল, শাড়ি, ও শাড়ি। মিনিট 5-7 ডাকাডাকির পর দ্বার যদি বা খুলল, কোথায় শাড়ি? শাড়ির বদলে কে একজন ঘর থেকে বেরিয়ে এলো এবং ঘোমটায় মুখ ঢেকে হনহন করে চলে গেল। চলনটা মেয়েলি নয় মোটেই। সুকু ভেঙে পড়ল। তার মনে হলো সে মরে যাবে, বাঁচবে না। মরার মতো কতক্ষণ পড়ে থাকলো জানে না। যখন জ্ঞান হলো, দেখলো শাড়ি থরথর করে কাঁপছে। কাঁপতে কাঁপতে তার পা ছুতে চেষ্টা করছে, কিন্তু সাহস পাচ্ছে না। সুকু পা সরিয়ে নিয়ে উঠে বসল। সে একটা রাত, দুজনের একজনেরও চোখে ঘুম নেই, আহারে রুচি নেই, বুকে দুর্জয় রোদন, দুজনেই নিস্তব্ধ নিশ্চল। পরের দিন শাড়ি প্রথম কথা কইল, তাহলে এখন তুমি কি করবে? শাড়ি তাকে এই প্রথম তুমি বলল। সুকু বুঝতে পারল না, জিজ্ঞাসু নেত্রে তাকালো। বাড়ি ফিরে যাবে না এখানে থাকবে? সুকু ভেবে বলল, যেখানে তুমি সেইখানে আমার বাড়ি। কিন্তু দেখলে না, আমি যে বেশ্যা। তুমি কে তাই যদি জানি তো সব জানলুম। তুমি কি তা তো জানতে চাইনে। আমি কে? তুমি রাধা। এ উত্তর শুনে শাড়ি স্তম্ভিত হলো। এবার ভেঙে পড়বার পালা তার। সে এমন কান্না কাঁদল যে সুকুর মনে হলো তার সর্বস্ব চুরি গেছে, অথচ তখনও তার গলায় দুলছিল এক ছড়া সোনার হার, সদ্য নির্মিত। 6 কাকার চাল ব্যর্থ হলো, কিন্তু শাড়ির নামে যেসব কথা রটল তা কানে শোনা যায় না। সুকুর পক্ষে মুখ দেখানো দায় হলো, কিন্তু নিরুপায়। টমটম পাড়ার টিটকারি সে গায়ে মাখে না। ছোট লোকের রসিকতা মাথা পেতে নেয়। এমন করে তাদের বেশি দিন চলত না। দৈবক্রমে সে শহরে এলেন এক ইউরোপীয় পর্যটক, তার সঙ্গে গান রেকর্ড করার যন্ত্র। তিনি ভারতের বিভিন্ন প্রদেশের লোকসঙ্গীত সংগ্রহ করছিলেন। তার সামনে শাড়ি ও সুখ উভয়েরই ডাক পড়ল। শাড়ির গলা তার এত ভালো লাগলো যে তিনি তার 7-8খানি গান রেকর্ড করলেন। তারপর সেসব রেকর্ড কলকাতার বন্ধু মহলে বাজিয়ে শোনালেন। তার বন্ধুদের মধ্যে ছিলেন এক রেকর্ড ব্যবসায়ী। তিনি সরাসরি শাড়িকে লিখলেন কলকাতা আসতে। শাড়ি এলো, তার গান নেওয়াও হলো। সেসব গানের আশাতীত আদর হলো। সাহেবের সার্টিফিকেট না হলে এদেশে বাংলার বইও বিক্রি হয় না। শাড়ির বরাতে জুটল সাহেব মহলের সুপারিশ। রেকর্ডের পর রেকর্ড করিয়ে শাড়ি স্বনামধন্য হলো। তখন তার বাস উঠিয়ে আনতে হয় কলকাতায়। বলা বাহুল্য, সুকু রইল সঙ্গে। তার গান কিন্তু কেউ রেকর্ড করতে চায় না, সাহেবের সুপারিশ নেই। তারপরে শাড়ি পরল এক ফিল্ম ব্যবসায়ীর সুনজরে। তার রূপের জৌলুস ছিল না, কিন্তু রসের চেকনাই ছিল। ভালো করে মেকআপ করলে তাকে লোভনীয় দেখায়। যারা ফিল্ম দেখতে যায় তারা লোভনকে শোভন বলে ভুল করে। সে ভুলের পুরো সুযোগ পেল শাড়ি। ডিরেক্টর তাকে পরামর্শ দিলেন ফিল্মি গান শিখতে। লোকসঙ্গীত ছেড়ে সে আধুনিক সঙ্গীত শিখল। কণ্ঠের কৃপায় সে তাতে নাম করল। ধীরে ধীরে শাড়ি তারা হয়ে জ্বলল। 4-5 বছর পরে যারা তার ফিল্ম দেখল তারা জানল না তার অতীত ইতিহাস। অবশেষে একদিন শুভ লগ্নে শাড়ির বিয়ে হয়ে গেল কলকাতার এক অভিজাত পরিবারে। কেউ আশ্চর্য হলো না, কারণ শাড়ির আয় তখন হাজারের কোঠায়। এই ঘটনার কয়েক মাস পরে আমি চেঞ্জ থেকে ফিরছি। ট্রেনে ভয়ানক ভিড়, কোনোখানে একটি বার্থ খালি নেই। বার কয়েক ঘোরাঘুরি করে আমি প্রায় হাল ছেড়ে দিচ্ছি। এমন সময় একটা সার্ভেন্ট কামরা থেকে কে যেন আমায় ডাক দিল,
খোকা, খোকা না? আমি পিছন ফিরে দেখি সুকু। ওর পরনে গেরুয়া আলখাল্লা, মাথায় লম্বা লম্বা চুল, মুখে একরাশ গোঁফদাড়ি, গলায় একটা কালো কাঠের কি কালো কাচের মালা। ফিটফাট বেহারা চাপরাশের মেলায় ও নেহাত বেমানান। হাতে একতারা না আনন্দলহরী ছিল, সেটা বাজিয়ে মোটা গলায় গান করছিল একটু আগে। প্রেম করো মন, প্রেমের তত্ত্ব জেনে, প্রেম করা কি কথার কথা রে, গুরু ধরো চিনে। আমাকে পিছনে ফিরতে দেখে সুকু কামরা থেকে নামলো, নেমে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, জায়গা মিলছে না? আমি বললুম, এত রাতে কে আমার জন্য জায়গা ছাড়বে। সে আমাকে টেনে নিয়ে চলল ফার্স্ট ক্লাসে, যদিও আমার টিকিট সেকেন্ড ক্লাসের। দরজায় ধাক্কা মেরে বলল, ও সরি, একবার খুলবে? শাড়ির বদলে শাড়ির স্বামী দরজা খুললেন। তখন সুকু আমার পরিচয় দিয়ে বলল, একটু কষ্ট করতে হবে এর জন্য, আমার বাল্যবন্ধু। ভদ্রলোকের মুখে পাইপ, হাতে ডিটেকটিভ নভেল ও পরনে সিল্কের স্লিপিং স্যুট। ভদ্রমহিলার পরনেও তাই, উপরন্তু রংচঙে ড্রেসিং গাউন। তাঁরা বোধহয় শয়নের উদ্যোগ করছিলেন। সে রাত্রে আর কথাবার্তা হলো না। আমি উপরের বার্থে সসংকোচে নিদ্রার ভান করে পড়ে রইলুম। কিছুতেই ঘুম আসে না। ভোরবেলা আসানসোল স্টেশনে সুকু এসে আমার খোঁজ করল। তার সঙ্গে প্ল্যাটফর্মে পায়চারি করতে করতে তার কাহিনী শুনলুম। বাকিটুকু বর্ধমানে ও ব্যান্ডেলে। হাওড়ায় শেষ দেখা। বিদায়ের আগে সুকুকে জিজ্ঞাসা করেছিলাম, তোর পৌরুষ বিদ্রোহী হয় না? তোর আত্মসম্মান নেই? সুকু উত্তর দিয়েছিল, ও যে রাধা। এতক্ষণ শুনছিলেন গল্প দোকান কাটা। দোকান কাটা থেকে শুরু হলো অন্নদাশঙ্কর রায়ের এক ব্যক্তিগত দুঃসাহসিক অভিযান। গল্পপাঠ ভালো লাগলে একটি লাইক করবেন, আপনারা আপনাদের মতামত জানাবেন, গল্পপাঠ কেমন লাগছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন।